আসসালামু আলাইকুম। শুরু করছি দ্য সাইলেন্ট ম্যানর, তৃতীয় খণ্ড, পর্ব গোনাশি। লেখিকা ডায়না ইমরোজ লাকি। মায়া শালুক এর কোল ঘেঁষে বসে আছে বসার ঘরে। শালুক অনেকবার তাকে বলেছেন পরনের সাদা কাপড়টা বদলে রঙিন শাড়ি পর। উনার এ দুটো কথা বলতে ভীষণ গাল কেঁপেছে। মীর নেই, মায়ের স্বামী জীবিত নেই, সেই প্রতীকচিহ্ন মায়ের শরীর জড়িয়ে আছে, যা দেখতে শালুকের আমজাদের ভালো লাগছে না। আমজাদ কিছু এ বিষয়ে বলেন না, তবু নিজের আদরের কন্যাকে চোখের সামনে এত কম বয়সে বিধবার সাজটা বড্ড যন্ত্রণা দিচ্ছে তাকে। মায়া প্রতিক্রিয়া জানিয়েছিল সে পরিবর্তন করবে না এই শাড়ি, এই রং। এটাই যেন তার জীবনের সাথে মিশে যাওয়া বাস্তব এক অধ্যায়। শালুক মায়ের মাথায় বিলে কেটে দিচ্ছিল। মায়া এক মনে ভাবছিল মীরের কথা। এক পর্যায়ে চোখ থেকে জল গড়িয়ে পড়ল। শালুক দেখেন ওই জল। উনার বুকটা ছ্যাঁত করে উঠে। রাফিদ বসে আছে অপর পাশের সোফায়, সাথে আহির। আজ ফিরে যাবে আহির কলকাতায়। সেদিন রাফিদের অনুরোধে থেকে গিয়েছিল। আজ আর সময় অবশিষ্ট নেই যেন। শহর থেকে তার মায়ের কল এসেছিল। আহির তাকে জানা আজই ফিরছে সে। আহিরের হাতে দৈনিক পত্রিকা। রাফিদ সারারাত ঘুমোয়নি। মাথাটা যন্ত্রণায় ফেটে যাচ্ছে। বুলবুল এর কাছে এক কাপ চা চেয়েছে। বুলবুল সবেই চা হাতে হাজির হয়। রাফিদকে একবার ডাকে ও। রাফিদ সাড়া দেয়নি। দ্বিতীয়বার রাফিদ এর কাছে ঘেঁষে বলল, ছোটবাবু। রাফিদ ধ্যান ভেঙে তাকাল। হাত বাড়িয়ে চাটা নেয়। আহির পত্রিকায় নজর রেখেই রাফিদকে লক্ষ্য করে জিজ্ঞেস করল, মনটা ভীষণ ভার বুঝি? রাফিদ দীর্ঘশ্বাস নিয়ে বলল, ও পৃথিবীতে সবচেয়ে কষ্টকর মুহূর্ত কোনটি জানিস? আহির পত্রিকাটা রেখে বলল, নিজের প্রিয় বন্ধুর লাশটা খাটিয়া করে কাঁধে বহন করা। এই ভার যে সহ্য করার মতো নয়। রাফিদ আড়ালে চোখ মুছে মায়েকে লক্ষ্য করে তাকাল। আদরের বোনটা আজ নিঃস্ব। ভাই হিসেবে এই দৃশ্য মর্মাহত করছে তাকে। আহির বলল, আমি তাহলে এখন বের হই? তার কথাটা শালুক এবং মায়ের কানে গেল। মায়া ঠিক হয়ে বসে। শালুক বললেন, আজই চলে যাবে? আন্টি, আর থেকে কি হবে? মিলনের হত্যাকারীকে আজও খুঁজে পেলাম না। গোয়েন্দা হিসেবে আমি ব্যর্থ, সত্যটা স্বীকার করল না আহির। সে চায় না তার ভালোবাসার মানুষটি তার অনুপস্থিতিতেও অসম্মানী হোক। আজ হোক বা কাল যদি ফিরে আসে, তবে তাকে যেন কেউ খুনি না বলতে পারে। রাফিদ আহিরকে দেখে বুলবুলকে বলল, উপর থেকে আহিরের ব্যাগ নিয়ে এসো। বুলবুল ছুটে চলে যায় ব্যাগ নিতে। অরুণ এসেছে গাড়ি নিয়ে। বাড়ির চৌকাঠের উপর অপেক্ষা করছে। আহির ধীর গতিতে এগিয়ে যায় চৌধুরী বাড়িটি ছেড়ে। তার সাথে সাথে আমজাদ চৌধুরী, শালুক, জয়ন্তন, মায়া, তৃষ্ণা সহ সকলে আসেন এগিয়ে দিতে। রাফিদ শুধু তাদের সুন্দরতম মুহূর্তগুলো মনে করছিল। না চাইতেও চোখের সামনে সব চিত্রগুলো ভেসে উঠছে। তার চারপাশে স্মৃতির দলগুলো যেন হাতড়াচ্ছে। এই অনুভূতির নাম কি সে জানে না, খোঁজার চেষ্টাও করছে না। আহির পৌঁছে গাড়ির কাছে। অরুণ ব্যাগ গাড়িতে তুলে। আহির ঘুরে একবার নিড এর কবরের দিকে মীর ভেবে তাকায়। দৃষ্টি সরিয়ে চৌধুরী বাড়ির সকলের পানে দেখল। শেষ পলকটি এসে থামে রাফিদের দিকে। বলল, আসছি। রাফিদ নিরুত্তাপ ভঙ্গিতে শেষ একবার আহিরকে জড়িয়ে ধরে। বন্ধু নামক মানুষটির সাথে এটাই বোধহয় শেষ আলিঙ্গন, শেষ দেখা, শেষ মুহূর্তের প্রস্তুতি। আলিঙ্গনের সময়টাতে রাফিদ চোখ মুছে। সবটা জুড়ে শূন্যতা ঘিরে ধরছে ধীরে ধীরে। আহির গাড়িতে চেপে বসে তাকায় একবার মায়ের দিকে। ফের সবার থেকে বিদায় নিয়ে শেষ শব্দটি বলল, ভাগ্যে থাকলে কোনো একদিন কোনো এক কারণে আবার আমাদের দেখা হোক, বলে চলে যায় সে। রাফিদ কয়েক কদম এগিয়ে যায় ছুটে যাওয়া গাড়িটির দিকে চেয়ে চেয়ে। ভাবে, সময় কেন এত দ্রুত যায়? সময়রা কেন ছুটে পালায়? প্রিয়াপন মানুষগুলোকে কেন কেড়ে নেওয়া হয়? ভাবে, নিজেকে প্রশ্ন করে, অথচ জবাব মিলে না। দিন ফুরিয়ে রাতের আধার নেমে আসে। গতকাল মীর অন্ধকার কুঠুরি থেকে বের হতে পারেনি। আজ মাহফুজ বলেছে আজ বেরোতে পারবে। কাবির নেই। শেহজাদা আসবে বলে কেউ নিশ্চিত নয়। কাবিরের ধারণা অনুযায়ী শেহজাদা আলিমনগর। তবু আসতে পারে কোনো না কোনো কারণে বলে মীর এখনো অপেক্ষা করছে। তাকে এক নজর দেখবে। এখনও তাকে দেখার সুযোগ হয়নি।
ঘড়ির কাঁটা এসে রাত 11টায় থেমেছে। চারপাশটা নিস্তব্ধতা ছেয়ে গেছে। মীর পায়চারি করছে। পায়চারি করতে করতে এক পর্যায়ে মাহফুজ বেশ হন্তদন্ত হয়ে ছুটে আসে। বলল, ও আপনি এখুনি বের হয়ে যান, শেহজাদা শুনছি আজ আইবগু। মীর বলল, আসুক, ওকে একবার দেখতে চাই। না, ঝামেলা হইব, আপনি যাইতে পারবেন না, আর গেলেও হয়তো আরও সময় অপেক্ষা করতে হইব, তার চেয়ে অহনি জানগু। মীর ভাবতে শুরু করে। তার ভাবনাজড়িত মুখটি দেখে মাহফুজ ফের বলল, ও এত কি ভাবতেছেন, পালান এখুনি, আমার পিছু পিছু আসুন। মীর ঠোঁট কামড়ে কিছু ভেবে মাহফুজের কথায় রাজি হয়ে ওর পিছু পিছু গেল। মাহফুজ এ গলি ও গলি পার হয়ে একটা গুহার মতো স্থান থেকে বের হয়। চাঁদনী রাত জুড়ে এক নিশুতি পরিবেশ সৃষ্টি হয়েছে। বাদুড়ের আলাপ আলোচনা শোনা যায়। সুনসান চারদিক বেশ। মীর গোলাকার ঘাড়ে চারপাশ পর্যবেক্ষণ করে। মাহফুজ মীর এর হাতে একটা টর্চ ধরিয়ে দেয়। সামনের দিকে হাত বাড়িয়ে দেখায় একটি অশ্ব, কালো রঙের। বলে, ও গি অশ্বটা নিয়ে চলে যান, ওর সাহায্যে রাতের মধ্যে পৌঁছাইতে পারবেন গু। মীর মাহফুজকে দেখে ঝট করে উঠে মাহফুজকে জড়িয়ে ধরে বলল, তোর লিংশোধ আমি কোনোদিন করতে পারব না, যত দ্রুত সম্ভব তুই ও পালিয়ে যা গু, আমায় নিয়া ভাবতে হইব না, আপনি পালান উ। মীর আর কিছু না ভেবে অশ্বের পৃষ্ঠায় চেপে বসে অশ্বের লাগাম টেনে নিল। মাহফুজ হাতের ইশারায় দিক বলে দেয়, যেদিকে আলিমনগরের পথ। মীর মাহফুজকে দেখে শেষ মৃদু হেসে চলতে শুরু করে তার অশ্ব নিয়ে। রাত বাড়ছে, অশ্ব ছুটছে ওর সবটুকু গতিবেগ কাজে লাগিয়ে। প্রায় ঘণ্টা তিনেক পথ চলার পর থামে সে। মীর বড্ড ক্লান্ত হল, জল তেষ্টা পেয়েছে। আশেপাশে জলের সন্ধানে চোখ বুলায়। দেখা গেল দূরে কিছু লণ্ঠনের আলো দেখা যাচ্ছে, সেখান থেকে একতারার শব্দ ভেসে আসছে। নিশ্চয়ই সেখানে গেলে জল পাবে ভেবে মীর এগো। চাঁদনী রাত। একটা পুরনো গাছের নিচে মাটিতে গোল হয়ে বসে আছে কজন গ্রামবাসী আর একজন বাউল। কারো কোলে একতারা, কারো হাতে খোল, কারো কণ্ঠে গভীর দর্দ। গান ভেসে যাচ্ছে ধীরে ধীরে, হাওয়ার সাথে পাতার ফাঁক গলে। চাঁদের আলো গাছের ডাল ছুঁয়ে নেমে এসেছে তাদের মুখে, চোখে মুখে এক ধরনের শান্ত উজ্জ্বলতা। আশেপাশে নীরবে বসে আছে কিছু মানুষ, কেউ চোখ বন্ধ করে গান শুনছে, কেউ চুপচাপ তাকিয়ে আছে আকাশের দিকে। এই রাতে যেন সময় থেমে আছে। গান, চাঁদ আর মানুষের নিঃশ্বাস মিলেমিশে একটাই অনুভূতি, শান্তি আর গভীর ভাব। এত রাতেও এরকম একটি পরিবেশ মীরকে মুগ্ধ করল। থাইল্যান্ডে বসে সংগ্রহ করে বাঙালিদের লালঙ্গিতি, লোকগান তার শোনা হতো। আজ নিজ কানে শুনছে। তাদের সৃষ্ট গানের সুরে মায়াকে ভীষণ রকমভাবে মনে পড়ছে। গভীর দম টেনে ভেতরে নীল, আবার ছাড়ল। বাউল থামেন। লম্বা লম্বা চুলগুলো মেলে রাখা একটা অশ্বের অবয়ব চোখের কর্নিয়ারে ভেসে ওঠায় ঘুরে তাকাল। মীরকে দেখলেন। উনার চাহনির সাথে সবাই তাকায়। বাউল কিছুক্ষণ চেয়ে থেকে মীরকে ডাকল ইশারায়। মীর অশ্ব থেকে নেমে ধীরে এগো। বাউল মীরকে জিজ্ঞেস করলেন, ও এত রাইতে কই যাও? মীর সবার দিকে চোখ বুলিয়ে বলল, ও খুব দূরে একটা কাজে গিয়েছিলাম, এখন বাড়ি ফিরছি। রাতেই ফিরতে হবে, অনেকক্ষণ যাবৎ ছুটছি, জলতেষ্টা পাওয়াতে এখানে দাঁড়িয়েছি। মীরের মুখে জলের কথা শুনে একজন জল নিয়ে আসে। বাউল মীরকে তার পাশে বসতে বলে। মীর সময়ের অভাব বলে বসতে চাইল না, তবু উনি জোর করে বসালেন। জলটা এগিয়ে দিলেন। মীর খেল। বাউল মীরকে ভালো করে দেখে বললেন, দেইখা তো ভালো ঘরের পোলার মতো লাগতেছে, শরীরে আঘাত কেন? ঘটনা কি? যেদিক দিয়ে আইছো ওদিকে তো কেউ সচরাচর যায় না আগে। মীর নিশ্চুপ থাকল কিছুক্ষণ। এরপর মানুষগুলোকে বিশ্বস্ত মনে হওয়ায় সমস্ত ঘটনা খুলে বলে। উনারা হতবাক হয়ে তাকিয়ে রইলেন মীরের দিকে। মুহূর্তটা স্তব্ধতায় ঘেরা। মীর বিদায় নিতে চাইল তাদের থেকে। যাওয়ার আগে বলল, আমার লালঙ্গিতি, লোকগান বেশ ভালো লাগে গি। বাউল বললেন, কি তুমি একটা গেয়ে শোনাও, যে যা পছন্দ করে সেও তা পারে। একটা সুর তোলো, আমরা বাদ্যযন্ত্র ধরতেছি, দেখবা মনটা ভালো হয়ে গেছে। উনার সাথে সবাই হৈ হৈ করে উঠল। একজন খোল হাতে বললেন, একটা সুর ধরো বাজান, কাউরে উৎসর্গ কইরা গু। মীর যেন বিপাকে পড়ল। দুই দিকের দু পথের দিকে দেখে অশ্বকে দেখল একবার,
এরপর শ্বাস ফেলে বলল, ও একটা লালঙ্গিতি মনে পড়ছে। গানটা আমার শেষ জীবনকে উৎসর্গ করলাম। বলা শেষে উনারা একতারা খোল বাজাতে শুরু করে। মীর গলা ছেড়ে গাইতে শুরু। আমি যেদিন যাইব রে মুর্শিদ আমার নিজের বাড়ি, আমার জন্য কিনা আইনো সাদা মার্কিন শাড়ি। আমি যেদিন যাইব রে মুর্শিদ আমার নিজের বাড়ি, আমার জন্য কিনা আইনো সাদা মার্কিন শাড়ি। তুমি নিজ হাতে নববধূ সাজাইও রে, হে লালচাঁদ বাবা রে। তুমি ধীরে ফিরে চইলা ফিরে চাইও রে, আমায় 10 মাস 10 দিন গর্ভে ধরিল। প্রসব বেদনা মা কতি না সইল, আমায় 10 মাস 10 দিন গর্ভে ধরিল। প্রসব বেদনা মা কতি না সইল। তুমি ধীরে 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 যাইও রে মুর্শিদ আমার নিজের বাড়ি, আমার জন্য কিনা আইনো সাদা মার্কিন শাড়ি। আমি যেদিন যাইব রে মুর্শিদ আমার নিজের বাড়ি, আমার জন্য কিনা আইনো সাদা মার্কিন শাড়ি। ও মীরের গলায় গানটা শুনে সবাই মুগ্ধ হয়। সুরেলা স্নিগ্ধ কণ্ঠ, মীর আড়ালে চোখের জল মুছে। বাউল দেখে ফেললেন মীরের চোখের জল, বললেন, কি কাঁদলে যে, কি মনে কইরা কাঁদলা? মীর শোক আচ্ছন্নের নিবিড় কণ্ঠটা মিশিয়ে বলল, মৃত্যু খুব কাছে হয়তো, সবসময় আমার ভেতরে মৃত্যু ঘোরপাক খায়। এতটুকু জীবনে কত জল্পনা কল্পনা, কত পাপ, কত দ্বন্দ্ব, এতটুকু ছাড় দিতে চাই না কাউকে। কি থেমে মীর করুণ গলায় বলল, আমার মা বাবা নেই, জন্মের পর থেকে উনাদের আদর পায়নি। শুনেছি উনারা বেঁচে নেই। যখন ভাবি আমার মা বাবা আর দুনিয়ার বুকে বেঁচে নেই, তখন পুরো দুনিয়াটা শূন্য শূন্য লাগে। কখনো কখনো বেঁচে থাকার ইচ্ছাটাও মরে যায়। বাউল বললেন, কি এই কষ্ট আমি বুঝি, আমার ও মা বাবা নাই। খুব ছোটকাল থেইকাই আমি এতিম, তোমার প্রতিটা সময় ভালো কাটুক, দোয়া রইল গে। মীর অস্পষ্টভাবে বলল, আর ভালো কোথায়, বাধা পড়েই আছে সুখের দুয়ারে, ভেতরে আর ঠুকতে পারছি কই। বাউল বললেন, কি আজ রাইতো আমগোলগে থাকলে ভালো হইতো, কিন্তু ওদিকে যে তোমারে সবাই মৃত ভাবতেছে। যাও বাড়ি ফিরো, তোমার বুড়ে লইয়া আর একদিন আইসো। মীর নিঃশব্দে হেসে বিদায় নেয়া। পথে যেতে যেতে শেহজাদার কথাও ভাবছে। এতক্ষণে ও নিশ্চিত সংবাদ পেয়ে গেছে সে পালিয়েছে। খুঁজতেও নেমেছে, কিভাবে কোথা থেকে হানা আনে বলা যাচ্ছে না। হোক সামনে বা পিছে কোথাও থেকে কেউ ওত পেতে আছে বলে মীরের মন বলছে। তবুও সে না থেমে চলতেই থাকল। কিন্তু পথ যেন শেষ হচ্ছে না। কে যেন বলেছিল, বিপদ, আতঙ্ক ও ঝুঁকির পথ খুব সহজে এগো না। মীর যেদিন কথাটা শুনেছিল সেদিন হেসে উড়িয়ে দিলেও আজ তার সত্যটা প্রমাণ পাচ্ছে। রাতের শেষ তৃতীয়াংশে পড়েছে, চাঁদটা ঢলে পড়ছে। মীর টর্চ জ্বালাল না। যতটুকু পথ এসেছে চাঁদের মসৃণ আলো ধরেই। এখন সে আছে খোলা মাঠের মতন একটা সুনসান জায়গায়। অশ্ব ছোটার সাথে সাথে শো শো শব্দে বাতাস কানে বিঁধছে। খোলা মাঠটা পার হলেই আলিমনগর। মীর হাফ ছেড়ে বাঁচার চেষ্টা করল, তাৎক্ষণিক মুহূর্তে একটা তীরফলক এসে তার অশ্বের পায়ে বিঁধে। অশ্বসহ মীর ছিটকে দূরে গড়িয়ে গড়িয়ে পড়ে যায়। অশ্বটা মাটিতে পড়ে যেতে যেতে আবার উঠল। মীর উবু হয়ে পড়ে, হাতের কনুইতে আঘাত পেয়ে কোকিয়ে উঠল। চোখ দুটো মেলে তাকাল, সামনে 3-4টে অশ্ব। শেহজাদা আক্রমণ করেছে মীর নিশ্চিত হল। সে ধীরে ধীরে উঠে দাঁড়াল। শার্টে ময়লায় ভরে গেছে। নিজের দিকে একবার তাকিয়ে শেহজাদাকে দেখল। শেহজাদা অশ্ব থেকে নেমে দাঁড়াল, পাগড়ির আঁচল দিয়ে ঢেকে রাখা মুখটি প্রদর্শন করল। হাতে একটি তলোয়ার। তলোয়ারটা মাটির সাথে টেনে টেনে ধীর পায়ে হেঁটে মীর এর দিকে এগোল। মীর রুষ্ট চোখে তাকিয়ে আছে। শেহজাদার পা থেকে মাথা পর্যন্ত দেখল মীর। পুরো শরীরে তেজের একটা আবির্ভাব, যেমনটি ছিল সুফিয়ান এর। কাবিরের দেয়া বর্ণনার সাথে মিল পাচ্ছে। শেহজাদা মীরের শার্টের ময়লা ঝেড়ে বল, ও পালাচ্ছিস কেন? শয়তান এর হাত থেকে বুকে রক্ষা করতে। ভালো, ওকে আমি আগে বেসেছি। তুই যেদিন ওকে প্রথম দেখেছিস তার আগে থেকে আমি ওকে ভালোবাসি এবং বিয়েও ঠিক ছিল। অবশেষে ও আমার স্ত্রী। আমি মায়েকে গত দীর্ঘ সময় ধরেই ভালোবেসে আসছি। ওর বর্ণনা শুনেই ওর প্রেমে পড়েছিলাম। এক বন্ধুর থেকে ওর বর্ণনা শুনে। তখন মায়া বিদেশে ছিল। যখন বিদেশ থেকে ফিরল তখন ওকে জঙ্গলে বসে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি। ও তোর তাকদিরে ছিল না, কি বল মীর? ছিল ঠিকই, কিন্তু কবুল করার আগেই তুই ওকে বিয়ে করে নিস।
এটা কেন পেরেছিস জানিস? কারণ তুই ওর সাথে এক ছাদের নিচে থাকতে পেরেছিস। তোর একটা পরিবার ছিল। সবকিছু তোর জন্য সহজ ছিল। যে সুযোগটা আমার হয়নি। আমি শেহজাদা সবসময় সর্বদিক দিয়েই ঠকে গেলাম জানিস তো, সেই ছোটবেলা থেকেই সবকিছু থেকে বঞ্চিত। মা বাবার আদর থেকে বঞ্চিত হয়েছি। আমায় মা বাবা 10 বছর বয়সেই আমায় এতিম করে চলে গেছে পরপারে। তুই তো অট্টালিকায় বড় হয়েছিস, আমি পারিনি রে। মা বাবা দুনিয়া থেকে চলে যাওয়ার পর তার আর আপন বলতে কেউ থাকে না। আমারও কেউ ছিল না। খেয়ে না খেয়ে বড় হয়েছি। লোকের কথা শুনেছি। কি পেলাম এ জীবনে বল? কিছু না। না কারো আদর ভালোবাসা, না একটা মাথার উপর ছায়া। কি শেহজাদার কণ্ঠ শীতল শোনায়। কণ্ঠে জোর নেই। ঠিক কিছুক্ষণ আগেও ছিল। মীর ভেবেছিল শেহজাদা নির্ঘাত তার সাথে লড়াই বাঁধাবে। সেও প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু এখন তার ভাবনা ভুল প্রমাণিত হল। অবাকও হচ্ছে। শেহজাদা জলক্রান্ত চোখে বলল, মা বাবা ছাড়া বেঁচে থাকা বিষের মতে বিষাক্ত। সেই বিষের যন্ত্রণা নিয়েই বেঁচেছিলাম। একাকিত্বকে মেনে নিয়েছিলাম। আঁকড়ে ধরেছিলাম আমার শূন্যতাকে, বাস্তবতাকে। আর ঠিক তেমন সময় আমার জীবনে মায়ের আগমন ঘটে। এক বর্ণনার মাধ্যমে। ওর দেখা পাওয়ার জন্য উদ্বিগ্ন হয়ে যাই। একজন বন্ধু জানায় মায়া বিদেশ। আমি দেশে আসা পর্যন্ত ওর জন্য অপেক্ষা করি। আর যেদিন প্রথম দেখা হচ্ছিলেই সেদিন তুই এসে মাঝখানে বাধা হয়ে দাঁড়াস। রাগ হয় প্রচণ্ড, ঘৃণা হয় তোকে। সব পেয়ে আসছিস তুই, তাই সিদ্ধান্ত নেই ওকে আর পেতে দেব না। সেই ভাবনা ধরে কত কিছুই না করলাম। ভালোবাসার লোভে তোর যমজ ভাইকে মারলাম। তোকে বন্দি করলাম। থেমে শেহজাদা সেকেন্ড কয়েক চুপ থেকে পুনরায় বলল, এই দুনিয়াতে সবচেয়ে ক্ষতিকারক লোভ হচ্ছে ভালোবাসার লোভ। ভালোবাসার লোভ মানুষকে ধ্বংস করে দেয়। আমি সেই লোভে পড়ে তোদের ধ্বংস করতে চেয়েছিলাম। অর্ধেকটা পেরেও উঠছিলাম, বাকিটা বোধহয় মায়কে বিয়ে করলে হতো। এতে করে তুই ধ্বংস হতিস। কিন্তু মীর, আমার ভাই, তুই ভাগ্যবান। তুই তোর ভালোবাসায় জিতে গেছিস। মায়া একমাত্র তোকেই ভালোবাসে। তোর মৃত্যুর মতো হারিয়ে যাওয়া শূন্যতায় ও তোকে ভালোবাসছে। আমি আজ ওদের বাড়ি যাচ্ছিলাম বিয়ের প্রস্তাব আর নিজের আসল পরিচয় জানাতে আমজাদ চৌধুরীকে। ঠিক সেই মুহূর্তে পথে তৃষ্ণার সাথে দেখা হয়। ওর কাছে চিঠি পাঠিয়ে পরিষ্কার জানিয়ে দেয় যাতে আমি আর ওর পথে বাধা না হই। যদি হই তবে নাকি ও নিজেই শেষ হয়ে যাবে। তুই বল ভাই, নিজের ভালোবাসার মানুষের মুখে কেউ এরকমটা শুনতে পারে সহজ হয়? নিশ্চয়ই না। আমারও হয়নি। চাইলে হয়তো আমি ওকে জোর করে বিয়ে করতে পারতাম, কিন্তু জোর করে আর সব হলেও ভালোবাসা হয় না। মীর নিরুত্তাপ হয়ে শেহজাদার কথাগুলো শুনছে। হাতটি তার মুষ্টিবদ্ধ ছিল। খুলে ফেলেছে এখন। শেহজাদা মীরের শার্টটা ঝেড়ে বলল, জানিস জীবন্ত কবর কাকে বলে? একতরফা ভালোবেসে ঠকে যাওয়া হৃদয়কে জীবন্ত কবর বলে। আমি সেই কবরটাকে না হয় সাথে নিয়ে ঘুরব। বয়ে বেড়াব সমাধির ভারকে বহন করে। চলে যা, যা, তুই জিতে গেছিস। আমি হেরে গেছি। আমি শেহজাদা আজ পর্যন্ত কারো কাছে হার মানিনি। আজ মেনেছি নিজের ব্যর্থ ভালোবাসার কাছে। নারী আল্লাহর সৃষ্টি এমন এক নিয়ামত যেখানে হিংস্র পুরুষকে চোখের একফালি ইশারাতে হারিয়ে দিতে পারে। আমিও হেরে গেছি। তবে তুই তোর নিয়ামতকে যত্নে রাখিস, আগলে রাখিস। কষ্ট দিস না কখনো। নারী হচ্ছে কাচের মতো, ঝাপটে ধরলেই ভেঙে যাবে। থেমে শেহজাদা মৃদু হাসে। এরপর অনুতপ্তের স্বরে বলল, খুব ভালোবেসে এক নারীকে পাওয়ার জন্য পাপ করেছি। নিজের রক্তের আরেক ভাইকে মেরেছি। আমি আজ বলছি মীর, এই নে তলোয়ার ধর, আমার গলাটা কেটে ফেল। মরে যাই। বেঁচে থাকার অধিকার নেই আমার। আর বেঁচে থেকেই বা কি হবে, মেরে ফেল আমায়। বলে তলোয়ারটা মীর এর হাতে ধরিয়ে দেয়। মীর কিছুক্ষণ তলোয়ারটা দেখে ফেলে দেয়। বল, যে নিজের পাপের অনুশোচনা উপলব্ধি করতে পারে তাকে মেরে ফেলা আরও বড় পাপ। সর্বদা প্রতিশোধের বদলে প্রতিশোধ নিতে হয় না। আজ তোর পরিবর্তন আমার ভীষণ ভালো লেগেছে। অনেক পাপ করেছিস। আমার যমজ ভাইকে মেরে আরও বড় ভুল করেছিস। ও যেমন তোর ভাই ছিল তেমনি আমারও ভাই ছিল। ওকে মেরে আমিও অনুতপ্ত। মীর বাক্রুদ্ধ। দুকোমরে হাত রেখে গভীর দম ফেল। বলখ, মায়ের সাথে দেখা করেছিলিস, ওটাই যেন শেষ দেখা হয়। চললাম কি বলে মীর অশ্বের কাছে এগো।
অশ্বের পা থেকে রক্ত ঝরছে। তীরটা লেগে চলে গেছে। তীব্র গতিতে ছুটতে পারবে না, তবু ধীরে পারবে। মীর ওর পৃষ্ঠায় চেপে বসে। শেহজাদা পেছন থেকে বলল, তোকে আজ মুক্ত করতেই এসেছিলাম, কিন্তু তার আগেই তুই পালিয়ে এসেছিস কি? মীর কিছু বলল না। অশ্বের লাগাম ধরে ঘুরে একবার তাকাল শেহজাদার দিকে। শেহজাদা মীর এর দিকে তাকিয়ে এক রহস্যময় হাসি দিল। মীরও একই ভঙ্গিতে হাসল, যেন তারা শেষ দেখায় চোখে চোখে কথা বলছিল। শেহজাদা গভীর নিঃশ্বাস ফেলে খোলা মাঠের উপর হাঁটু গেড়ে বসে পড়ে। তার সাথে থাকা এক বিশ্বস্ত অনুচর এসে পাশে দাঁড়ায়। সে বলল, ওস্তাদ, তারে এমনে ছাইডা দিলেন? শেহজাদা আকাশের দিকে একমনে তাকায়। কণ্ঠের রাগ বিসর্জন দিয়ে বলল, কাউকে ভালোবাসার মতো ক্ষমতা যদি থাকে, তবে তাকে অন্যের পাশে হাসতে দেখার শক্তিটাও থাকতে হয়। ভালোবাসা শুধু কাছে পাওয়ার নাম নয়, কখনো কখনো তাকে দূর থেকে সুখী দেখতে পারার সাহসও ভালোবাসা। একে সত্যি ভালোবাসি, তাকে আঁকড়ে ধরার চেয়ে তার সুখকে ছেড়ে দিতে পারাটাই সবচেয়ে কঠিন পরীক্ষা। আমি না হই সেই পরীক্ষাই দিলাম। থেমে চোখের জল মুছে সেকেন্ড কয়েক পর আবার বলল, কাউকে ভালোবাসা মানে এই নয় যে সে আমারই হবে। ভালোবাসা মানে সে ভালো থাকুক, যেখানেই থাকুক, থাকুক না অন্যর হয়ে। সবচেয়ে নিঃশব্দ ত্যাগ হল প্রিয় মানুষটাকে অন্যের জীবনে নিজের জায়গা খুঁজে নিতে দেখা। আমি দেখেছি মীরের অনুপস্থিতিতেও কিভাবে মায়া ওকেই ভালোবাসছে। অনুচর বলল, আমি আজকে একটা জিনিস খেয়াল করছি, মায়ের চিঠিটা পড়ার পর থেকে আপনি কেমন যেন আচরণ করতেছেন। কি লেখা ছিল? সে মীরকে ভালোবাসে, সেটা তো আপনি আগে থেকেই জানেন। এমন কিছু কইছে যে কথায় আপনি তো হয়ে গেছেন। কি কইছে? শেহজাদা ওর প্রশ্ন এড়িয়ে বলল, ভালোবাসা মানে ত্যাগ, একতরফা ভালোবাসা মানে হৃদয়টা মৃত। আজ থেকে আমিও মৃত। হারাতে হারাতে আমি শূন্য। শেষ এসে শূন্য বৃত্তের মধ্যে এসেও আবার শূন্য হলাম। সব হারালাম। হারানোর মতো অবশিষ্ট আমার জীবন ব্যতীত আর কিছুই রইল না। 3 ভোর 5টার দিকে মায়া ঘুম থেকে জেগে উঠে। কিছুক্ষণ আগে ফজরের আয়ানের ধ্বনিতে ঘুম ভাঙে তার। নামাজ আদায় করে জায়নামাজেই বসে আছে। কি যেন কি ভেবে হাত দুটো আল্লাহর দরবারে পুনরায় তুলে আবেগী হয়ে মনে মনে বাঁধ ভাঙার মতন কান্নায় ভেঙে বলল, কি অপরাধ করেছিলাম যার শাস্তি এভাবে দিলে? বিয়ের রাতে বিধবা করলে, স্বামীকে বিষ খাইয়ে তোমার জিম্মায় নিয়ে নিলে। এই দুনিয়াতে বোধহয় আমি এক হতভাগী, যে কিনা তিলে তিলে মরছি। থেমে ভাঙ্গা হৃদয়ে পুনরায় প্রার্থনা করল নিঃশব্দে, তুমি আল্লাহ চাইলে সমস্ত অসম্ভবকে সম্ভব করতে পারো। তুমি কি পারো না আমার স্বামীকে ফিরিয়ে দিতে? এতটুকু বলে হুহু করে কেঁদে উঠে। আল্লাহ শুনছে তার প্রার্থনা। তিনি যে অন্তর্যামী, মুখে শব্দ নয়, মনে মনে বলাও যে উনার কাছে পৌঁছায়। মায় থামে, ভাবে আল্লাহর সিদ্ধান্ত এর বাইরে যাওয়া যে পাপ। মৃত মানুষকে ফিরে চাওয়া যে পাপ। মায়া আল্লাহর দরবারে দ্বিতীয়বার মাফ চাওয়ার আগেই বাড়ির সামনে থেকে অশ্বের টকটক শব্দ আসে, সাথে রেশাধ্বনি। রেশাধ্বনিটা এসেছে মীরের অশ্বের, যেটা অশ্বশালায় বাঁধা। মায়ের কানে পৌঁছায় শব্দ, মাফ আর চাইল না। সেজদার স্থানে চুমু খেয়ে উঠে এল। ঘরের বারান্দায় গিয়ে দেখল অশ্ব থেকে নেমে কেউ ঘরের মূল দরজার দিকে এগোচ্ছে। মায়া মীরকে ঠিক নিশ্চিত করতে পারল না। হ্যালুসিনেশন ভেবে চোখ সরিয়ে নেয়া। চোখ কচলে তাকাতেই দরজায় টোকা পড়ল। মায়া তার ভাবনা ভুল না সঠিক প্রমাণিত করার জন্য ছুটে নিচে গেল। সদর দরজা খুলে দিল। মীর তার সামনে দাঁড়িয়ে আছে। মায়া কয়েক মুহূর্তের জন্য থমকে যায়। সে সত্য দেখছে নাকি এটাও ভুল, সে পুরোপুরি নিস্তব্ধ হয়ে যায়। চোখ দুটো টলমল করছে, ঠোঁট দুটো কাঁপছে অনবরত। মীর মায়াকে বিধবা শাড়িতে দেখল। তার পৃথিবীটা বদলে যায় হঠাৎ। চোখের জল আর বাঁধল না। কাপা কণ্ঠে বলল, আমি মীর, তোমার স্বামী। বেঁচে আছি। তোমার ভালোবাসা এতটাই তীক্ষ্ণ যে আল্লাহ আবার আমাকে ফিরিয়ে দিয়েছে। এত ঝড়ঝাপটার পর তোমাকে আবার পেয়েছি। মায়া চোখের জল, হাসি সব মিলেমিশে একটা শব্দ উচ্চারণ করতে সক্ষম হল। আপনি? মীর মাথা উপর নিচ করে বোঝাল। সে মায়ে ঝাপটে জড়িয়ে ধরল মীরকে। তার কান্নার শব্দ দেয়ালে দেয়ালে প্রতিধ্বনিত হচ্ছে। বাড়ির বাকিরা যার যার ঘর থেকে বেরিয়ে আসে। মীরকে দেখে সবাই আশ্চর্য হলেন। শালুক বেগম সিঁড়ি বেয়ে নামতে নামতে দেখল মীরকে। সে শেষ সিঁড়িতে এসে ধপ করে বসে পড়েন। মায়া ও মীর তার দিকে ঘুরে তাকাল। মীর শালুককে তুলে জড়িয়ে ধরে।
বাকিরা একে অপরের সাথে চোখাচোখি করলেন। কেউই কিছু বুঝে উঠতে পারছেন না। সবটা সত্য না, সব স্বপ্ন ভাবছে। তৃষ্ণা নিজের শরীরে নিজে চিমটি কাটছে। রাফিদ দোতলা থেকে দৌড়ে আসে। মীরকে দেখে সে কথা হারিয়ে ফেলে। নিজেকেও ভুলে যায় কয়েক মুহূর্তের জন্য। মীরের পা থেকে পুরো শরীর দেখল। আঘাতের চিহ্ন এর শেষ নেই। সে কি বলবে ভেবে পেল না। শালুক মীরের আঘাতের চিহ্নগুলো ছুঁয়ে দেখছে। সময় গড়ায়। ভোর কেটে নতুন দিনের রোদ নিয়ে হাজির হয়েছে। মীর এবং বাড়ির সকলে বৈঠকখানায় বসে আছে। তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বলে, এবং এও বলে সে চৌধুরী বংশের প্রতিটি মানুষকে ভালোবাসে। বাবা থমাসনকেও ভালোবাসে। যা কিছু হয়েছে সবকিছু আল্লাহর ইচ্ছায়। সে শেহজাদাকে ক্ষমা করে দিয়েছে। চাইলে ওকে মেরে নিজের রাগ, জিদ, প্রতিশোধ মেটাতে পারত। তবে এহেন কাজে পশু আর মানুষের মধ্যে পার্থক্য থাকবে না বলে সিদ্ধান্ত বদলে নেয়। শেহজাদাকে ওর মতো থাকতে দেয়। সবাই মীরের মুখে সত্য শোনার পর নিরুত্তাপ। কেউই কিছু বলতে পারছে না। মীর বসা থেকে উঠে গিয়ে শালুকের পায়ের কাছে হাঁটু গেড়ে বসে বলল, ছোট মা, আমার তোমাদের প্রতি কোনো অভিযোগ নেই, অভিমান নেই। হ্যাঁ, সন্তান হিসেবে এতটুকু আক্ষেপ আমার চিরদিন রয়ে যাবে, আমি আমার নিজের গর্ভধারিণী মাকে দেখিনি, বাবাকে দেখিনি, ভাইকে দেখেনি। কিছু আক্ষেপ না থাকলে এই জীবনের মানে হয় না। তুমি মন ভার করে থেকো না। ঘিমায়া শালুকের পাশেই বসা। মীর দুজনের পায়ের মাঝামাঝি স্থানে বসে তাদের দুজনের দুটি হাত এক করে চুমু খেয়ে বলল, তোমরাই আমার শান্তি, পূর্ণতা, ভরসা, ভালোবাসা। বুলবুল একপাশে দাঁড়িয়ে আছে। ও কেঁদে কেঁদে ভাসিয়ে গামছা দিয়ে জল মুছতেছিল। মীর সবার পরে ওর কাছে গিয়ে দাঁড়ায়। বুলবুলের পেটে রসিকতা হাতে আঘাত করে বলল, 200 টাকার জন্য আমাকে ব্ল্যাকমেইল করবি কখন? শুনে বুলবুল হেসে উঠল। সেই সাথে সবাই হাসল। বুলবুল বলল, আর টাকা চাই না, আপনাকে আর জ্বালাব না, শর্ত দেব না, পিছু লাগব না, শুধু আপনি আমাদের সাথে চিরদিন এভাবেই থেকে যান। শেষ নয় কিন্তু, গঠনমূলক মন্তব্য আশা করছি।